ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম থেকে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল যমুনা টেলিভিশনের। আর এখানেই পর্দা নামলো 48 দেশের অংশগ্রহণে মেগা এই আয়োজনের 10,600 কিলোমিটারের এই যাত্রায় সবার আগে সবশেষ তথ্য জানাতে তীক্ষ্ণ দৃষ্টি ছিল যমুনা টিভির। যুক্তরাষ্ট্র থেকে সেই গল্পই জানাচ্ছেন সহকর্মী মুজজাবিন তারেক। 48 দেশ, 104 ম্যাচ, 39 দিনের মহারণ শেষে অবশেষে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল ফুটবল বিশ্ব। লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল স্পেন। দর্শক, এই বিশ্বকাপে নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামের সামনে থেকেই আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল। 13 জুন প্রথম ম্যাচ কভার করি, ব্রাজিল এবং মরক্কো ম্যাচ। এরপর আমাদের গন্তব্য ছিল কানসাস, সেখানে আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল। কানসাস থেকে ডালাস, সেখানে আর্জেন্টিনা দুটি গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে। আর সেই ডালাস থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ব্রাজিল জাপান ম্যাচে হিউস্টনে, এবং সেই ম্যাচে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। এরপর সেখান থেকে আবারও মায়ামি, এবং সেইখানে নকআউটের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে খেলেছিল। এবং তারপর মায়ামি থেকে আটলান্টায় আর্জেন্টিনা তাদের ম্যাচ খেলেছে এবং সেখানে মিশরের বিপক্ষে জয় পেয়েছে। আবার কানসাস, সেখানেও আমরা উপস্থিত ছিলাম এবং সুইজারল্যান্ডকে হারানোর সেই ম্যাচেরও খবর সংগ্রহ করছি কানসাসের থেকে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে এসে এবারের বিশ্বকাপে যমুনা টেলিভিশন এই নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে কানসাস, কানসাস থেকে ডালাস, ডালাস থেকে হিউস্টন, হিউস্টন থেকে মায়ামি, মায়ামি থেকে আটলান্টা, আটলান্টা থেকে কানসাস, কানসাস থেকে আবার আটলান্টা, এবং আটলান্টা থেকে ফাইনালি এই নিউ জার্সি, এখানে এসে থেমেছে আমাদের বিশ্বকাপ যাত্রা, যেখানে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল স্পেনের বিপক্ষে। এবং দিন শেষে এই ফাইনাল কথা বলেনি লিওনেল মেসির হয়ে, এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফির একদম নিঃশ্বাস দূরত্ব থেকে ট্রফিটা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনা অধিনায়কের। দর্শক, বলছিলাম এবারের বিশ্বকাপে সবসময় একটা বিশ্বকাপ এলেই কিন্তু কথা হয় কোন দল কতটুকু ভ্রমণ করলো। সেই হিসেবে এবার সবচেয়ে বেশি ভ্রমণ করেছে ইংল্যান্ড, এরপর স্পেন, এবং আর্জেন্টিনাও কিন্তু বেশ লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে বিশ্বকাপে। সেই হিসেবে আমাদেরও কিন্তু বেশ খানিকটা লম্বা পথ কিন্তু ভ্রমণ করতে হচ্ছে এবারে বিশ্বকাপে, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ কভার করতে গিয়ে। কিলোমিটার হিসাবে সেটি 10,600 কিলোমিটার। আর্জেন্টিনার থেকে অল্প একটু কম দূরত্ব কিন্তু আমাদেরকে পথ কিন্তু পাড়ি দিতে হচ্ছে এবারের বিশ্বকাপে। সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটা বিশ্বকাপ ছিল। এর আগের বিশ্বকাপ, বিশেষ করে কাতার বিশ্বকাপেও আমরা কভার করেছি, কিন্তু সেখানে দোহা সিটি, ছোট সিটিতে সবগুলো ম্যাচ হয়েছে, যে কারণে ভ্রমণের ঝক্কি কম ছিল। কিন্তু এই যুক্তরাষ্ট্র, আমরা কিন্তু মেক্সিকো এবং কানাডা যাওয়ার সুযোগ হয়নি। শুধু যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে ম্যাচ কভার করতে গিয়ে এই লম্বা পথ ভ্রমণ করতে হচ্ছে, এবং সবসময় চেষ্টা করেছি আর্জেন্টিনা, ব্রাজিল এবং ফ্রান্স, স্পেন, বড় দলগুলোর বিশ্বকাপের সবশেষ আপডেট সবার আগে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। এবং এই ফাইনালে এসে, এই নিউ জার্সির মেটলাইফে এসেই সেই যাত্রা শেষ হলো। লিওনেল মেসি, তিনি তার দ্বিতীয় বিশ্বকাপ, মানে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপটা কিন্তু জেতা হলো না। লামিনে ইয়ামাল স্পেন আরো একবার বিশ্বকাপের শিরোপা উজ্জে ধরলো 16 বছর পর, নিয়ে গেল এবারের বিশ্বকাপ শিরোপা স্পেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। সহকর্মী মুজলিমিন তারকে একটা তো বিশেষ ধন্যবাদ জানাতেই হয়। তিনিও দেশে ফিরছেন সফল একটা বিশ্বকাপ মিশন শেষ করে, এবং লিওনেল মেসি তিনি কেঁদে বিশ্বকাপটা শেষ করেছেন। তবে বিশ্বকাপ ট্রফি হাতে বীর দর্পে দেশে ফিরে যারা প্রাণ ঢালা সম্বর্ধনা পেয়েছেন তারা স্পেন জাতীয় ফুটবল দল। দুটি বাসে করে ট্রফি প্যারেডে অংশ নেয় দে লা ফুয়েন্তের দল। মাদ্রিদের ঐতিহ্যবাহী সিবিলেস চত্বরে নেচে গিয়ে বিজয় উদযাপন করে রদ্রিরা। এর আগে অবশ্য স্পেনের রাজপরিবার ও প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেন ফুটবলাররা। মঞ্চটা আগে থেকেই প্রস্তুত ছিল। দ্বিতীয় বিশ্বকাপ জেতা স্প্যানিশ ফুটবল দলকে বরণ করতে প্রস্তুত ছিল মাদ্রিদের সাধারণ মানুষ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজা পর্যন্ত। বিমানবন্দর থেকে দুটি ছাদ খোলা বাস যখন বের হলো রদ্রি ইয়ামালদের নিয়ে, তখন মাদ্রিদের রাস্তায় জড়ো হয়েছে আনুমানিক প্রায় 20 লাখ মানুষ।
স্পেন দলকে বহন করা বাসটির গায়ে লেখা ছিল স্টার শাইন টুগেদার, অর্থাৎ তারারা একসাথেই জ্বলে। ফুটবলারদের হাতে ছিল ট্রফি, গায়ে ছিল গাঢ় নীল রঙের একটি টি শার্ট, যেখানে লেখা ছিল সমস ক্যাম্পিয়নেস, বাংলায় যার অর্থ দাঁড়ায় আমরাই চ্যাম্পিয়ন। ভক্তদের মতোই নেচে গেয়ে এই প্যারেড উপভোগ করেছেন স্পেনের ফুটবলাররা। ফাইনাল ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলার গাভির সাথে আর্জেন্টাইন মিডফিল্ডার পারাদেসের হয়ে যাওয়া অপ্রীতিকর ঘটনার রেশও ছিল শোভাযাত্রায়। টিম বাসে একটি পোস্টার ছুড়ে দেওয়া হয়েছিল, যেই পোস্টারটি হাতে নিয়ে উদযাপন করেছেন ইয়ামাল ও ফাবিয়ান রুইস। পোস্টারে লেখা ছিল লা ভেলাদা দেল আমিও 7 গাভি বনাম পারাদেস। মূলত এই লেখার মাধ্যমে গাভি এবং প্যারাদেসের মধ্যে একটি বক্সিং ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল। স্পেনের দলের সেলিব্রেশনের শেষ পয়েন্ট ছিল মাদ্রিদের ঐতিহ্যবাহী সিবিলিস চত্বর, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নরা একে একে মঞ্চে প্রবেশ করেন। সে সময় বাজানো হয়েছে তাদের পছন্দের গান। মঞ্চে নেচে গিয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন রদ্রি কুকুরেয়ারা। উদযাপন মঞ্চে মিডফিল্ডার অ্যালেক্স বাইনার 26তম জন্মদিনও পালন করেন। এর আগে অবশ্য স্প্যানিশ ফুটবলাররা প্রথমেই দেখা করেন দেশটির রাজ পরিবারের সাথে। এরপর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও যান দে লা ফুয়েন্তের দল। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রশংসায় ভাসিয়েছে পুরো দল। আমাদের মধ্যে যারা ফুটবল বিশেষজ্ঞ নন তারাও আপনাদের খেলা দারুণ উপভোগ করেছেন। ফাইনাল কেবল খেলার জন্য নয়, জয়ের জন্য খেলতে হয়। আপনারা এখন দুটির মধ্যে দুটিতেই জয় হয়েছেন, তাহলে 2030 সালে কেন নয়? আমি সবসময় বলি যে নিজের দেশের হয়ে জয়ী হওয়াটাই সবচেয়ে সুন্দর অনুভূতি, বিশেষ করে বিশ্বকাপ জয়। দিন শেষে এই প্রজন্ম ক্যাসিয়াস ও ইনিয়েস্তাকে ট্রফি তুলতে দেখে বড় হয়েছে, আর আজ নিজেদের পক্ষে একই কাজ করতে পারাটা ফুটবলে অর্জিত সবচেয়ে বড় বিষয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দেশে ফিরেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলও। রাজধানী বুয়েন্স আয়ার্সে লিওনেল স্ক্যালোনির দলকে বরণ করে নিতে হাজির ছিলেন হাজার হাজার সমর্থক। তবে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরেননি মেসি সহ 10 ফুটবলার। কোচিং স্টাফদের পাশাপাশি দিবো মার্টিনেজ, তাগলেফিকো, মন্তিয়েল, পারেদেস সহ 16 ফুটবলার ফিরেছেন দেশে। যে বিমানে চড়ে বিশ্বকাপ অভিযান ধরে রাখার মিশন শুরু করেছিল আর্জেন্টিনা, সেই বিমানে চেপেই দেশে ফিরেছে আলবিসেলেস্তারা, স্বপ্ন পূরণ হবার দ্বার প্রান্তে থেকে রানার্স আপ হওয়ার তকমা নিয়ে। মেসিদের বিশ্বকাপ অভিযান ছিল উপভোগ করার মতোই। ফাইনালের আগ পর্যন্ত মেসিরা ছিল অনবদ্য প্রাণশক্তি। বিশেষ করে দলের হার না মানার মানসিকতা হয়েছিল বিশ্বজুড়ে প্রশংসিত। তবে ফাইনালে আবার স্কালোনির দলের অসহায় আত্মসমর্পণ হয়েছে প্রচণ্ড সমালোচিত। তবে একটি খারাপ ম্যাচেই তো সবকিছু শেষ হয়ে যায় না। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনা দলকে বহনকারী বিমানটি এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যেখানে তাদের বরণ করতে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছিল হাজারো আর্জেন্টাইন। নিউ জার্সি থেকে উড়ে আসা বিমানটি হ্যাঙ্গারে পার্ক করার পর লাল গালিচা বিছিয়ে বরণ করে নেওয়া হয় ফুটবলারদের। গ্রানাদেরোস অর্কেস্ট্রা সঙ্গীত পরিবেশন করা হয় দলের জন্য। এএফএ সভাপতি তাপিয়ার দেখানো পথ ধরে বিমান থেকে একে একে নেমে আসেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, কোচ লিওনেল স্কালোনি সহ দলের অন্যান্য সদস্যরা। তবে স্কোয়াডের সবাই ফেরেনি। 16 ফুটবলার আর কোচিং স্টাফের সদস্যরা মিলে ফিরেছেন 19 জনের বহর। এমিলিয়ানো মার্তিনেস, লিসান্দ্রো মার্তিনেস, মার্কো সেনেসি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলেফিয়াকো, গনসালো মন্ট্রিয়েল, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাকালিস্টার, ভালোনি বার্কো, এক্সেকিয়েল প্লাসিওস, লোসেলসো, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা, জিওনলিয়ানো সিমেওনে ও হোসে ম্যানুয়েল লোপেস ফিরেছেন দেশে। তবে লিওনেল মেসি, ডিপল, এনজো ফার্নান্দেস, লাউতারো মার্টিনেস সহ 10 ফুটবলার ক্লাবে যোগ দিতে আর ছুটি কাটাতে ফেরেননি দেশে। এদিকে লিও দেশে না ফিরলেও ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন একটি বার্তা। মেসি লিখেছেন, যন্ত্রণাটা অপরিসীম এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে, তবে আমি সব সুন্দর স্মৃতিগুলোকেও আগলে রাখবো। যে ম্যাচগুলোতে আমরা সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, যা চিরকাল আমাদের স্মৃতিতে থেকে যাবে। এই দলের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা আমাদের আরও একবার বিশ্বের সেরা দলগুলোর তালিকায় ফিরিয়ে এনেছে। আজ আমরা যা অর্জন করেছি তার পূর্ণ মূল্যায়ন করা কঠিন, তবে এই দলটি টানা 2টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আরও একবার আমরা একটি দেশ হিসেবে একতাবদ্ধ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অপরিসীম গর্ব ভাগ করে নিয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকে অভিনন্দন।
ট্রফি জিততে না পারলেও আর্জেন্টিনা দলকে দেয়া হয়েছে সংবর্ধনা। কড়া পুলিশ পাহারায় একটি ছাদ খোলা বাসে চেপে বিমানবন্দর থেকে দলকে নিয়ে যাওয়া হয় লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং সেন্টারে। রাস্তায় পতাকা হাতে স্লোগানে মুখরিত রেখে দলটির ফুটবলারদের বরণ করে নিয়েছে ফুটবল প্রেমীরা। মেসিদের আয়োজনে যে গর্বিত আর্জেন্টাইনরা, সেটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এবারে ক্রিকেটের খবর জানাতে চাই। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ন্যাথন লায়ন। ইনজুরির কারণে সবশেষ অ্যাশেজে ছিলেন না অভিজ্ঞ এই 3 তারকা। তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন তারা। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের সাথে পেস বিভাগে ধার বাড়াবেন মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। আর অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। অভিজ্ঞরা ফেরায় দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডাগেট। তবে ব্যাটিংয়ে টপ অর্ডারে কোনো পরিবর্তন আনেনি অজিরা। ট্রাভিসের সাথে ওপেনিংয়ে জ্যাক ওয়েদারল্যান্ডের উপরেই আস্থা রেখেছেন নির্বাচকরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচটি 13 আগস্ট ডারউইনে এবং 22 আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজ শেষে টিম ম্যানেজমেন্টকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে এবার বিপাকে শেখ মেহেদী হাসান। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দলের এই অলরাউন্ডারকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দাবি, চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বোর্ডের আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে সেই নীতিমালা ভঙ্গ করেছে শেখ মেহেদী। এর আগেও একই ধরনের ঘটনার জন্য তাকে সতর্ক করা হয়েছিল। তাই এবার আনুষ্ঠানিকভাবে তার ব্যাখ্যা শোনা হবে। শুনানির পরই মেহেদীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। উপজেলা ও জেলা পর্যায়ে পেরিয়ে প্রতিভা অন্বেষণের মেগা প্ল্যাটফর্ম নতুন কুড়ির এবার শুরু হলো জাতীয় পর্যায়ের চূড়ান্ত লড়াই। সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়ার ঘোষণা ক্রীড়া মন্ত্রণালয়ের। এদিকে সেপ্টেম্বরে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলতে অনেক দূর এগিয়েছে সরকার, জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিভা অন্বেষণের মেগা প্ল্যাটফর্ম নতুন কুড়ির এতদিন ছিল ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই। এবার সেরাদের সেরা খেলোয়াড়দের নিয়ে শুরু হলো 8টি খেলার জাতীয় পর্যায়ের লড়াই। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথম আসরের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সেরাদের বিকেএসপিতে ট্রেনিংয়ের সুযোগ করে দিতে চান। ইতোমধ্যেই দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা সেপ্টেম্বরের শুরুতে উদ্বোধন করা হবে। প্রথম আসরে প্রায় 1,68,648 জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল এবং তার ভিতরে প্রায় 47,000 প্লাস ছিল আমাদের কিশোরীরা এবং কিশোর ছিল 1,21,000 সামথিং। এইভাবে আমরা তৃণমূলে চেষ্টা করছি যে আমাদের বর্তমান সরকারের বয়স প্রায় 5 মাস, আমরা 5 মাস পার করেছি। আমরা ইনশাআল্লাহ 6 মাসের ভিতরেই যে আমাদের 180 দিনে যে কর্মসূচি রয়েছে, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, নতুন করে স্পোর্টস, আমাদের খেলার মাঠ, এত খেলার আয়োজন কিন্তু মাঠ কোথায়, সে মাঠের জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এরপর প্রতিমন্ত্রী পাশেই হোম অফ ক্রিকেটে যান। সেখানেও চলছে নতুন কুড়ির ক্রিকেট ম্যাচ। সেপ্টেম্বরে বাংলাদেশে ক্রিকেট সিরিজ খেলতে আসার পরিকল্পনায় ভারত। দুই পক্ষের কথা গড়িয়েছে অনেক দূর। ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথে আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। শনিবার একযোগে দেশের 27টি ফেডারেশনের অ্যাডহক কমিটি পরিবর্তন করেছে সরকার। 3 মাসের মধ্যে নির্বাচন করাই লক্ষ্য। জেলা কমিটির ম্যাক্সিমামগুলো হয়ে গেছে, আমাদের কিছু কমিটি বাকি আছে, সেটা আমরা ওই 3 মাস ধরেই আমরা এই কার্যক্রমগুলো শেষ করব। 27 জুলাই বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে প্রথম আসরের বর্ণাঢ্য সমাপনী ও সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। গণমাধ্যম কর্মীদের সাথে মিরপুরের নবনির্মিত বিশেষ লাউঞ্জ টাইগার্স ডেন ঘুরে দেখলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ঐতিহাসিক লর্ডসের আদলে তৈরি ব্যালকনিতে দাঁড়িয়ে খেলা দেখতে পারবেন জাতীয় দলের হয়ে খেলা সাবেক ক্রিকেটাররা। লাউঞ্জের দেয়ালে দেয়ালে শোভা পাবে দেশের ক্রিকেটের বিশেষ সব মুহূর্ত। দায়িত্ব নেওয়ার প্রায় 2.5 মাসের মাথায় সাবেক ক্রিকেটারদের জন্য দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দোরগোড়ায় বিসিবির সভাপতি তামিম ইকবাল। ঐতিহাসিক লর্ডসের আদলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় প্রস্তুত করা হয়েছে নান্দনিক এক বিশেষ লাউঞ্জ ও ব্যালকনি।
মঙ্গলবার মিরপুরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই নবনির্মিত বিশেষ লাউঞ্জ ঘুরে দেখান বিসিবির সভাপতি। হোম অফ ক্রিকেটে বেশ বড় পরিসরেই তৈরি করা হয়েছে এই কর্নার। মূল লাউঞ্জের সঙ্গেই থাকছে দৃষ্টিনন্দন ব্যালকনি, গ্যালারির সাধারণ চেয়ার সরিয়ে সেখানে যুক্ত হচ্ছে আধুনিক ও আরামদায়ক আসন, যেখানে 200 থেকে 300 জন একসঙ্গে বসে আড্ডা দেওয়ার পাশাপাশি ম্যাচ উপভোগ করতে পারবেন। লাল সবুজের প্রতিনিধিত্ব করা সাবেক ক্রিকেটারদের সম্মান জানাতে পেরে উচ্ছ্বসিত বিসিবি প্রধান। ক্যাপ্টেন্সদের জন্য আমরা জানি যে একটা ক্যাপ্টেন্স বক্স আছে, অনেক বছর ধরে আছে, বাট অন্য যারা ক্রিকেটাররা ছিলেন তাদের জন্য হয়তো বা কোনো কিছু ছিল না। সেই কারণে আমার এটা ছোট একটা চেষ্টা, আশা করি আপনারা সবাই দেখেছেন, পছন্দ করবেন। কম সময়ে এই দৃষ্টিনন্দন লাউঞ্জ ও ব্যালকনির নির্মাণ কাজ শেষ করাটা কিছুটা চ্যালেঞ্জিংয়ে ছিল বলছেন এর রূপকার। স্টেডিয়াম তো একটু বিজি, সবসময় খেলা চলে যাচ্ছে, তো এর মধ্যে কাজ করা আর স্পেসটা একটু চ্যালেঞ্জিং, কারণ রেগুলার শেপে নাই। সো এই কাজগুলোকে পুল আউট করে নিয়ে আসাটাই। বাংলাদেশের অভিষেক টেস্ট থেকে শুরু করে নারী দলের এশিয়া কাপ জয়, দেশের ক্রিকেটের স্মরণীয় সব মুহূর্ত ফ্রেমে ফ্রেমে শোভা পাবে লাউঞ্জের দেয়ালে। বাকি কাজ শেষেই এটি উন্মুক্ত করে দেয়া হবে প্রাক্তনদের মিলন মেলা হিসেবে। কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। 8 বছর পর আবারও বাংলাদেশে বসছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে 15তম সাফ চ্যাম্পিয়নশিপ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী 25 জুলাই ঢাকা উন্মোচন করা হবে আসরের অফিসিয়াল লোগো, আর 1 আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র। 2018 সালে তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল বাংলাদেশে। চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। সাফভুক্ত সব সদস্য দেশই এবারের আসরে অংশ নেবে বলে জানিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের ফাইনাল শেষে মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন ফুটবলারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ফিফা। বিশৃঙ্খলা আচরণের জন্য পারেদেস ও মলিনার বিপক্ষে শুরু হচ্ছে তদন্ত। এরই মাঝে নিয়োগ দেওয়া হয়েছে শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর। এই হাতাহাতির পেছনে কারা দায়ী এবং ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কি তা খতিয়ে দেখা হবে। আগ্রাসনের প্রমাণ মিললে দেওয়া হবে শাস্তি। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালের উত্তাপ শেষ বাঁশি বাজার পরেও কমেনি। অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে শিরোপা নির্ধারণী এই রোমাঞ্চকর ম্যাচের পর মাঠে ছড়িয়ে পড়ে তীব্র হাতাহাতি ও বিশৃঙ্খলা। স্প্যানিশ ও আর্জেন্টাইন ফুটবলারদের এই সংঘর্ষের ঘটনায় এবার আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলাররা যখন শিরোপা উদযাপনে মাঠে দৌড়ে আসেন, ঠিক তখনই মেজাজ হারান আর্জেন্টাইন ডিফেন্ডার মলিনা। দৌড়ে আসার সময় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে পেটে আঘাত করেন তিনি। পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে ওঠে মাঠের মাঝে। সেখানে আর্জেন্টিনার স্থলাভিষিক্ত ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং পরে তরুণ মিডফিল্ডার গাভিকে শক্তভাবে ধাক্কা দিয়ে ফেলে দেন মাটিতে। এমন অপ্রীতিকর ঘটনার পর এক বিবৃতিতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ডিসিপ্লিনারি কোডের 36 অনুচ্ছেদ অনুযায়ী তারা শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। এই হাতাহাতির পেছনে কারা দায়ী এবং ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কি তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে ফিফা। তবে এই তদন্ত কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এদিকে ম্যাচের নির্ধারিত 90 মিনিটের অতিরিক্ত সময়েই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস। এছাড়া পারেদেস সহ আর্জেন্টিনার আরও 4 ফুটবলার ও কোচ লিওনেল স্কালোনিকে ম্যাচ চলাকালীন হলুদ কার্ড দেন। তবে মাঠের এই থমথমে পরিস্থিতির মাঝেও ফুটবল বিশ্ব পেয়েছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। নতুন মৌসুমে দল গঠনে বার্সেলোনার প্রথম লক্ষ্য হুলিয়ান আলভারেজ। তবে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য 31 জুলাই পর্যন্তই অপেক্ষা করবে কাতালান ক্লাবটি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, এর মধ্যে সমঝোতা না হলে বিকল্প স্ট্রাইকারের দিকে ঝুঁকবে বার্সা। অন্যদিকে আলভারেজকে বিক্রি না করার অবস্থানে অনড় অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটির দাবি 200 মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও তাকে ছাড় হবে না। তাই সময়সীমা পেরিয়ে গেলেই নতুন পরিকল্পনায় যাবে বার্সেলোনা। বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন এলি জুনিয়র ক্রুপি ও বেঞ্জামিন মেসকো। আর কাউকে দলে আনা সম্ভব না হলে বর্তমান স্কোয়াড থেকে সমাধান খুঁজবেন কোচ হ্যান্সি ফ্লিক। বেলজিয়ামের কোচের পদ ছাড়ছেন রুডি গার্সিয়া।
বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন 31 জুলাই শেষ হচ্ছে 62 বছর বয়সী এই ফরাসি কোচের চুক্তি। দুই পক্ষের আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে সেই চুক্তি আর নবায়ন করা হবে না। 2025 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর গার্সিয়া দলকে পুনর্গঠন করেন এবং বিশ্বকাপে জায়গা করে নেন। বিশ্বকাপের এবারের আসরেও বেলজিয়াম শেষ 8-এ উঠে স্পেনের কাছে হেরে বিদায় নেয়। বিদায় বেলায় গার্সিয়া জানিয়েছেন তিনি এমন একটি দল রেখে যাচ্ছেন যারা বিশ্বের সেরা 8 দলের একটি। এদিকে তার নেতৃত্ব অবদানের প্রশংসা করে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে খুব শীঘ্রই নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।